সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখেই সব ধরনের কাজে এগিয়ে নেওয়া হচ্ছে। রাজধানীর নির্বাচন ভবনে মঙ্গলবার জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনডিপির সঙ্গে আলোচনা শেষে এসব কথা বলে নির্বাচন কমিশনার আবুল ফাজল মাহমুদ সানাউল্লাহ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সহযোগিতা ও পরামর্শের জন্য আমন্ত্রণ জানায় ইসি। বৈঠকে নির্বাচন সুষ্ঠু করতে এবং জনসম্পৃক্ততা বাড়াতে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে ইউএনডিপি। আমরা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই। আগামী নির্বাচন সম্ভবত একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে, তবে কবে নির্বাচন হবে সে বিষয়ে সরকার নির্ধারণ করবে। আমরা শুধু কারিগরি সহায়তা দেব, আর নির্বাচন কমিশন যেমন সহযোগিতা চাইবে তাও দেওয়া হবে। পরে নির্বাচন কমিশনার বলেন, ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে কমিশন। তবে সরকার চাইলে আগে স্থানীয় সরকার নির্বাচনও হতে পারে। আর সীমিত পরিসরে স্থানীয় সরকার নির্বাচন করে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলেও মনে করেন তিনি। 5 স্তরের যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোটা করতে হয়, তাহলে এটা ইন ফেজেস প্রায় 1 বছর সময় লেগে যায়। তো আমাদের তো এখন সকল স্থানীয় সরকার আপনার ইনস্টিটিউশন ডিসমেন্টাল হয় নাই, কিছু ডিসমেন্টাল হয়েছে। তারা যদি মনে করেন যে না, জাতীয় নির্বাচনকে আপনার কোনো একটা টাইমে ফ্রেম করে তারপরে কতটুকু অনুশীলন করা যায় সেটা তারাই সিদ্ধান্ত নেবে। তবে চূড়ান্তভাবে নির্বাচনের সময় ডিসেম্বরে না জুনে হবে তা নিয়ে রাজনৈতিক মতৈক্য দরকার বলে মনে করে ইসি। অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায় তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ইউএসএআইডির কার্যক্রম বন্ধ করার সময় এখন নয় উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে তার সরকারি বাসভবন যমুনায় দেখা করতে গেলে তিনি এমন মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেন, আইসিডিডিআরবির মতো সংস্থাকে তাদের কার্যক্রম সংকুচিত করে নিয়ে আসতে হচ্ছে। বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম, রাজনৈতিক দলগুলোর সাথে আসন্ন আলোচনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে একই স্থানে ঢাকা সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্বব্যাংকের বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে স্বচ্ছতা, সুশাসন ও কর ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া, ভবিষ্যৎ সরকার এবং প্রবৃদ্ধির জন্য সংস্কার খুবই জরুরি বলে মন্তব্য করেন সফররত কর্মকর্তা। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। মঙ্গলবার রাজধানীতে টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরেই দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। বাংলাদেশে উদ্বেগজনকভাবে দুর্নীতি বাড়ছে বলেও জানানো হয়। মইদুল ইসলামের রিপোর্ট। দুর্নীতির ধারণা সূচক সিপিআই 2024 প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক তুলে ধরেন 2024 সালে 180টি দেশের দুর্নীতির চিত্র, যেখানে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক। দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। সবচেয়ে হাই স্কোর করেছেন 90 পেয়েছে ডেনমার্ক, আর সর্বনিম্ন সবচেয়ে খারাপ স্কোর যে সমস্ত দেশগুলো পেয়েছে আনফর্চুনেটলি তাদের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সাউথ সুদান। বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180-দের মধ্যে, গতবার ছিলাম আমরা 149তম। বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রণ হারাতে বসেছে। 2012-র তুলনায় আমাদের স্কোর 12 থেকে পুরো মেয়াদে সর্বনিম্ন এবারের স্কোর। কাজেই আমাদের স্কোর অত্যন্ত উদ্বেগজনক এবং হতাশাব্যঞ্জক, এবং আগের তুলনায় আমাদের অবস্থান
গভীরভাবে নিম্নতর অবস্থানে পৌঁছেছি আমরা। টিআইবির প্রতিবেদনে উঠে আসে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান, দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে কম দুর্নীতির দেশ ভুটান। বিগত ১৩ বছরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নানা অনিয়মের কারণে ক্রমাগতভাবে দুর্নীতি বেড়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক। যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি, এবং এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে যেহেতু সূচক, সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক বা উদ্বেগজনক হয়েছে। পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর, বিশেষ করে হাই লেভেল করাপশনের দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারি নাই। বিশেষ করে যেটা দেখা গেছে পাবলিক সেক্টরে, বিশেষ পাবলিক কন্ট্রাক্টিং ক্রয় খাত এবং প্রকল্প বাস্তবায়ন, এই ধরনের খাতগুলিতে অবারিত দুর্নীতি, জবাবদিহিনভাবে ক্ষমতার ব্যবহার আমরা সেটা দেখতে পেয়েছি এবং সেটার প্রতিফলন এই সূচকে ঘটেছে। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর দুর্নীতির এই সূচক প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বাংলাদেশ এই সূচকে প্রথম তালিকাভুক্ত হয় ২০০১ সালে। থেকে অর্থ পাচার। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চিহ্নিত অপরাধীরা জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে, যা কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার রাজধানীর রাজারবাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মশালায় তিনি একথা বলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ৫ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা পর্যালোচনা এবং আইন প্রয়োগ বিষয়ে কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে ঢাকা ও গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং এই ২ মেট্রোপলিটনের সকল ম্যাজিস্ট্রেট সহ ৩০০ কর্মকর্তা অংশ নেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশ থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। দুষ্কৃতিকারী, উস্কানিদাতা, জনগণের ভয়ভীতি প্রদর্শনকারী, দুর্নীতিবাজ গ্রেপ্তার করে আদালতে যাবে, আর তথ্যের সীমাবদ্ধতা কিংবা এজেন্সির ব্যর্থতার কারণে জামিন হয়ে পুনরায় অপরাধে জড়িত পড়বে, এটা কোনোভাবেই কাম্য নয়। কর্মশালায় আইন উপদেষ্টা বলেন, পুলিশ ও বিচার বিভাগ ঠিকভাবে কাজ করলে মবতন্ত্রের অবসান হবে। প্রতিটি হত্যা ও গুমের বিচার সরকার করবে বলেও জানান তিনি। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আওয়ামী সরকার সব সেক্টরকেই ধ্বংস করে গিয়েছে, তাই বিচার বিভাগ সহ সবকিছুর সংস্কার প্রয়োজন। শুধু আইন শৃঙ্খলা বললেই তো আর হবে না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সংস্কার দরকার, ব্যাপকভাবে দরকার বিচার বিভাগের, ব্যাপকভাবে দরকার প্রশাসনের, সমস্ত সেক্টরেই সংস্কারের দরকার, কারণ সমস্ত সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। শয়তান ধরতে ঘুরতে হবে না, সরকারের আশেপাশেই শয়তান রয়েছে, যারা সচিবালয়ের মধ্যে বসেই আওয়ামী লীগকে এখনও সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর মুগদায় বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি বিষয়ে সংগঠনের মুগদা থানার কর্মশালায় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, কারণ স্থানীয় নির্বাচন দিলে আওয়ামী লীগ গর্ত থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে। বিএনপি নির্বাচনের দাবিকে অনেকে নেতিবাচক বলছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে কারা আসে তা যথাসময়ে দেখা যাবে। কর্মশালায় ইশরাক হোসেন ও আফরোজা আব্বাস বিএনপির ৩১ দফা নেতাকর্মীদের সামনে তুলে ধরেন। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, এখন সুযোগ পেলেই তারা সবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসনের সঙ্গে তারা মাথা বের করে হাজির হবে। শয়তান শিকারের জন্য একটা কার্যক্রম শুরু করেছে, অপারেশন ডেভিল হ্যান্ড। শয়তান শিকার করার জন্য বন জঙ্গলে ঘোরা দরকার কি ভাই? শয়তান তো আপনার আশেপাশেই আছে, এই সরকারের সঙ্গে আছে, সামনে আছে, পিছনে আছে, সচিবালয়ে আছে, ওদের আগে ধরেন।
সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় উচ্চ আদালতের নির্দেশে টাস্ক ফোর্স গঠন করায় তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিনি সাংবাদিকদের একথা বলেন। এদিকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। মেজবা হাসানের রিপোর্ট। 4 বছরের ছোট্ট মেঘ এখন বড় হয়ে 17তে। সাংবাদিক সাগর রুনিকে হত্যার সময় অবলা তাদের সন্তান এখন বাবা মায়ের বিচার চাইতে আদালত প্রাঙ্গণে। এই 13 বছরে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে 115 বার, কিন্তু নতুন সরকারের ওপর আস্থা রাখতে চায় মেঘ। একটু হলেও আমরা হোপফুল, আশা করি যেহেতু অনেক কিছু বললো, মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। স্বৈরাচার সরকার সংশ্লিষ্টরা জড়িত বলেই এগোয়নি তদন্ত, তবে এবার কিছুটা অগ্রগতি হয়েছে। এই উচ্চতর টাস্কফোর্স 4 এপ্রিলের মধ্যে হাইকোর্ট বিভাগে তাদের তদন্তের সারবত্তা পেশ করবেন। সায়েন্টিফিক এবং ফরেন যে সমস্ত এভিডেন্স আছে সেগুলো এক্সামিন করছেন। যতটুকু আমরা জানতে পেরেছি বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে। সহকর্মী হত্যার বিচার চেয়ে 13 বছর ধরেই আওয়াজ তুলছেন সাংবাদিকরা। তাদের অভিযোগ, খোদ আওয়ামী মদতপুষ্ট সাংবাদিকরাও জড়িত এই হত্যাকাণ্ডে। এই হত্যার সাথে আওয়ামী লীগের প্রভাবশালী লোকজন যে জড়িত ছিল তার প্রমাণ হচ্ছে আমরা খুনিদের নাম জানতে পারি না। কিয়ামত পর্যন্ত এই হত্যার বিচার দাবি করে যাব আমরা। এই হত্যার বিচার চেয়ে আগামীকাল বুধবার আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করব। অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার দ্রুত সাগর রুনি হত্যার তদন্ত কার্যক্রম শেষ করে বিচার নিশ্চিত করবেন, এমনটাই প্রত্যাশা সবার। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সাগর রুনি হত্যার বিচার সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে সাগর রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড প্রদর্শনীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, অতীতে সংশ্লিষ্টদের অসহযোগিতায় বিচারের ক্ষেত্রে জটিলতা থাকলেও এখন সরকার তদন্তে কোনো হস্তক্ষেপ করছে না। এছাড়া বিগত সরকারের সময় যেসব হত্যাকাণ্ডের বিচার হয়নি সেগুলোর বিচার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। অনেক বছর তো পার হয়ে গেছে, যত বছরই পার হোক না কেন, যে মেঘকে দেখছেন বা ওর ভাইদেরকে দেখছেন, রুনির ভাইদেরকে, তাদের তো একটা বিচার পাওয়ার অধিকার আছে, জানবার অধিকার আছে যে ঘটনাটা কে ঘটালো। আগে যারা তদন্ত করতো তাদের উপর হয়তো একটা প্রভাব ছিল, কিন্তু এখন তো প্রভাব মুক্ত হয়ে তদন্ত করছে। এখন তদন্ত করে ওনারা যা বলেন তাই তো আমাদেরকে মানতে হবে, কিন্তু বিচার আসলে একটা হতে হবে। গ্যাস বা পেট্রোল চালিত অটোরিকশা চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা দেওয়ার নির্দেশ দিয়েছে রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। বিআরটিএর পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। ব্যবস্থা নিতে ওই চিঠি ডিএমপি কমিশনারকে পাঠিয়েছে বিআরটিএ। চিঠিতে বলা হয়, গ্যাস বা পেট্রোল চালিত 4-3 হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। সড়ক পরিবহন আইন অনুযায়ী অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন করার বিধান রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ সহ 25 জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, কামাল মজুমদারের স্ত্রী শাহিদা কামালের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে আয় বহির্ভূত প্রায় 13 কোটি টাকা মূল্যের সম্পদের মালিক হয়েছেন
কামাল আহমেদ মজুমদার। এছাড়াও তার বিভিন্ন ব্যাংকের হিসাবে প্রায় ৩০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। অন্যদিকে প্রায় ৪০০ কোটি টাকার প্রকল্পের দুর্নীতির খোঁজে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদকের একটি তদন্ত দল। আজ থেকে শুরু হচ্ছে যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল। সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে এই যাত্রা শুরু হয়। প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ৪.৮ কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে। সকাল 10টায় সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন যমুনা রেল সেতু অতিক্রম করার সূচি নির্ধারণ করা হয়েছিল। এর মাধ্যমে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল বন্ধ করা হবে। তবে আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সেতুর উদ্বোধন করা হবে। ওই দিন থেকে দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। 2020 সালে 16,780 কোটি টাকা ব্যয়ে শুরু হয় 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেল সেতুর নির্মাণ কাজ। গাজীপুরের জেলা কারাগার এবং কাশিমপুর কারাগার একে দুই বন্দীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ওমর ফারুক নামের বন্দী মঙ্গলবার ভোরে মারা যায়। কারা কর্তৃপক্ষের ধারণা কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। অপরদিকে সোমবার রাতে দুলাল উদ্দিন নামের আরও এক কয়েদি অসুস্থ হয়ে মারা যায়। কারা কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার ভোরে কারাগারের একটি সেলে বন্দী থাকা অবস্থায় ওমর ফারুক কম্বল পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে কারাগারেই প্রাথমিক চিকিৎসা দেয়, কিন্তু পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার একে থাকা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি দুলাল সোমবার রাতে তীব্র বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। কুড়িগ্রামে ভুরুঙ্গামারী সীমান্তের বিজিবির বাধায় সিসি ক্যামেরা অপসারণ করেছে বিএসএফ। মঙ্গলবার রাত 11:30টায় এসব সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়। এর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তের শূন্য রেখায় সিসি ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। মঙ্গলবার উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্ত এলাকায় এই বৈঠক হয়। বৈঠকের বিএসএফের 162 ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার মনোজ এবং বিজিবির 22 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান নেতৃত্ব দেন। চোটের কারণে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের ছিটকে যাওয়ার শঙ্কা ছিল। এবার মিচেল স্টার্ক নিজেকে সরিয়ে নিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। এতে অভিজ্ঞ 3 পেসারকে ছাড়াই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে হবে অস্ট্রেলিয়াকে। দলটিকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। পূর্বঘোষিত প্রাথমিক দলে সব মিলিয়ে 5টি পরিবর্তন এনে চূড়ান্ত স্কোয়াড দিল তারা। ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিশ্চিত করেছে। সুযোগ পেয়েছেন শন অ্যাবট, স্পেন্সার জনসন ও বেন ডুয়ারশিস। চোটে আক্রান্ত মিচেল মার্শ ও আচমকা ওয়ানডে থেকে অবসর নেওয়া মার্কাস স্টয়নিসের শূন্যস্থান পূরণে ডাকা হয়েছে ওপেনার জেক ফ্রেজার ও লেগ স্পিনার তানভীর স্যাঙ্গাকে। দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন অলরাউন্ডার কুপার কনলি। 19 ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বি গ্রুপে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। সারা দেশে যতগুলো আয়নাঘর রয়েছে তা পরিদর্শনের সুযোগ চান গুম হওয়া পরিবারের স্বজনরা। দাবি বাস্তবায়নে রাজধানীর শাহিনবাগে মায়ের ডাকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করছে পরিবারের স্বজনরা। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, গুম হওয়া পরিবারের সদস্যরা কি বলছেন? গুম হওয়া পরিবার সদস্যরা বলছেন যে তারা মূলত আজকে সকালে র্যাব 1-এর কার্যালয় উত্তরায় যে অবস্থিত র্যাব 1-এর কার্যালয়ে তারা গিয়েছিলেন সেই সামনে, কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। যেমন উপদেষ্টা কিন্তু আজকে গুম হওয়া যে সেলগুলো রয়েছে সেগুলো পরিদর্শনে যাবেন। তিনি বলছিলেন তিনি সেখানে গেছেন, কিন্তু সেই গুম হওয়া পরিবারের সদস্যরা কিন্তু সেখানে ঢুকতে পারেননি। তাই তারা মানববন্ধন করছেন। তারা চাচ্ছেন যে সারা দেশে যতগুলো আয়নাঘর রয়েছে সেগুলো তারা হিসেব চান, এবং তারা চাচ্ছেন যে যতগুলো আয়নাঘর রয়েছে সেগুলো তারা পরিদর্শনের সুযোগ চান। এবং তারা আজকে সেই 5ই আগস্টের পর থেকে কিন্তু তারা সেই সুযোগ এখনও পাননি। তাদের পরিবারের স্বজনরা এখনও সেই
আন্দোলন করে যাচ্ছেন তাদের দাবি বাস্তবায়নের জন্য, তাদের পরিবারের স্বজনদেরকে ফিরে পাওয়ার জন্য, কিন্তু তারা এখনও সেটি কোনো লক্ষ্য উপলক্ষ্য তারা করতে পারছে না। তারা বলছিলেন যে এখনও তাদের স্বজনদের জন্য তারা এখনও রাস্তায় আন্দোলন করছেন। তারা বলছেন যে তারা 12 বছর ধরে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু তারা বলছেন যে 5ই আগস্টের পরে হয়তো তারা কিছুটা আশ্বাস পেয়েছিলেন যে সেই আন্দোলন আর করা তাদের দরকার হবে না, কারণ তারা তাদের পরিবারের স্বজনদের ফিরে পাবেন। কিন্তু সেই 6 মাসের পরও কিন্তু এখনও তারা রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা তাদের পরিবারের স্বজনদের সন্ধান পাচ্ছে না, এবং তারা যে আয়নাঘর রয়েছে সেই আয়নাঘর কিন্তু পরিদর্শনের কোনো সুযোগই পাচ্ছেন না। তো তারা এখনও সেই শাহিনবাগ যে মায়ের ডাকের যে প্রধান কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। তো মায়ের ডাকের প্রধান কার্যালয়ের যে দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে কথা বলবো যে আজকের তাদের কার্যক্রম নিয়ে। আপনারা মূলত আজকে কি চেয়েছিলেন? মূলত এই চাওয়াটা আজকের নয়, চাওয়াটা বিগত 12 বছরেরই, যে আমার ভাইয়ের মতো যাদেরকে বিচার বহির্ভূতভাবে গুম করে ফেলা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা ফ্যাসিস্ট রেজিমের সময়, শেখ হাসিনার সময় আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা র্যাব বলেন, ডিজিএফআই বলেন, ডিবি বলেন, যাদেরকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে, তাদের সন্ধান চাই আমরা। আজকে যেটা একটা কার্যক্রম তাদের ছিল যে প্ল্যানিং, মাঝখানে একটা আপনারা জানেন যে সিক্রেট ডিটেনশন সেলগুলোও আমাদের দেখতে দেওয়া হচ্ছে না, ইভেন কমিশন যেটা ফর্ম করা হচ্ছে তাদেরকেও দেওয়া হচ্ছিল না। এবং যখন আমরা এটা নিয়ে আরও কথাবার্তা বলি তখন ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে যখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে, সেনাবাহিনীদের সাথে কথা বলা হয় এবং তাদেরকে কিছু মানুষকে হয়তো তারা আজকে চিফ অ্যাডভাইজারকে নিয়ে যাচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে লাল গালিচা দিয়ে সিক্রেট ডিটেনশন সেল ভিজিট করে তথ্য না দিয়ে, পরিবারকে তথ্য না দিয়ে, বিচার না করে এরকম ইন্টারিম গভর্নমেন্ট আসলে আমরা চাই না, এখনও চাই না। এবং ওই গদিতে বসে যাওয়ার পরে তাদের মধ্যকার যে সমস্ত কার্যক্রম বা যে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি, সেখানে 6 মাস পরে আমরা কোনো বিচার পাইনি, একটা পরিবারকে তথ্য দেওয়া হয়নি, তাদের স্বজনকে তুলে নিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত কি করা হয়েছে। এবং মায়ের ডাকের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে যে জানতে চাওয়ার এবং প্রত্যেকটা মানুষকে যে ইললিগ্যাল কাস্টডি, যে সিক্রেট ডিটেনশন সেলে রাখা হয়েছে, এবং এটা শুধুমাত্র যে র্যাব তা না, বাংলাদেশে হাজারো সিক্রেট ডিটেনশন সেল কোনোটাকেই উন্মুক্ত করা হয়নি, এবং সেই উন্মুক্ত করতে হবে, সত্যগুলো মানুষের সামনে আনতে হবে। তারা বলছিলেন যে এই সব সেলগুলো উন্মুক্ত করতে হবে এবং সেগুলো মানুষের জানার প্রয়োজন রয়েছে, সেগুলো যেন মানুষ জানতে পারে। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহিনবাগ থেকে সর্বশেষ। জানছিলাম গুম হওয়া পরিবারের সদস্যদের মানববন্ধনের খবর। পিলখানা হত্যাকাণ্ডে বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী কায়কোবাদ মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, বিডিআর পরিবারের সদস্যরা তো মঙ্গলবার থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আছেন। আমরা যতদূর জেনেছি যে তারা একটা দাবি জানিয়েছেন, তাদের মূল দাবিটি কি এবং দ্বিতীয় দিনে এসে তারা কি বলছেন? রাইসুল, শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে যে কর্মসূচিটি চলছে, তাদের মূলত দাবি হচ্ছে যাদের চাকরিচ্যুত করা হয়েছিল তাদের চাকরিতে পুনর্বহাল সহ কিন্তু 8 দফা দাবি জানিয়েছেন তারা। এই দাবিতে কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই কিন্তু তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। এখানে কিন্তু তারা বলছেন তাদের চাকরি ফিরে পাওয়া সহ 8 দফা দাবি যদি পূরণ না হয় তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। আর এখানে যদি আমি একটু কথা বলি, তারা কিন্তু গতকাল একটি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, যেটি আজকে দুপুরে শেষ হবে। এরপর কিন্তু তারা পরবর্তীতে তাদের যে কার্যক্রম সেটি আমাদেরকে জানাবেন। আর তাদের 8টি দাবির মধ্যে অন্যতম হচ্ছে তাদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল, এছাড়া সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা নিরপরাধ আছেন, যারা বন্দী আছেন তাদেরকে মুক্তি দেওয়া জেলখানা থেকে, যারা সুষ্ঠু তদন্ত করে কেন এই ঘটনা ঘটেছে তা বের করা। একই সাথে তারা কিন্তু বলছেন যে তাদের যে আগের নাম অর্থাৎ বর্তমানে বিজেপি নাম পরিবর্তন করে কিন্তু তাদের বিডিআর নামকরণ করতে হবে। এরকম কিন্তু 8টি দাবিতে কিন্তু তারা এই কর্মসূচি গতকাল থেকে চালিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন পর্যায়ের ভুক্তভোগী যারা বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা ভুক্তভোগী তাদের পরিবার এমনকি চাকরিচ্যুত সেনার সদস্যরাও কিন্তু এখানে এই মুহূর্তে আছেন, বিডিআর সদস্যরা কিন্তু এখানে আছেন। আর তারা কিন্তু এখানে এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন। এখানে তারা কিন্তু বিভিন্নভাবে দোষারোপ করছেন কিন্তু সাবেক বিগত সরকারকে। তারা বলছেন যে তারা কিন্তু এই ঘটনাটি বিচার করেনি, বরঞ্চ তারা কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই ঘটনা ঘটিয়েছে বলেও কিন্তু তারা এখানে অভিযোগ করছে। তো এখানে এখন পর্যন্ত তারা আমাদেরকে যেটি বলছে, তারা
এর আগেও বিভিন্ন সময়ে দাবিগুলো জানিয়েছে। তারা বলছেন যে এবারও যদি পূরণ না হয় তারা কিন্তু আরও কঠোর কর্মসূচি দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। রাইসুল, জানছিলাম বিডিআর পরিবার সদস্যদের কর্মসূচির খবর। এ বিষয়ে জানতে যাচ্ছি সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার কাছে। শরীফুল, ট্রেন চলাচলের আর কি তথ্য আছে আপনার কাছে? রাইসুল, আপনি ইতিমধ্যে জেনেছেন যে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেল সেতু দিয়ে ইতিমধ্যেই আজকে সকালে ট্রেন চলাচল, যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। তো সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনটি বেলা 11:20 এই যমুনা রেল সেতু অতিক্রম করেছে এবং এই বেলা 11:55 দিকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন, যেটি ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বেলা 11:55 যমুনা রেল সেতু অতিক্রম করেছে। তো আজকে এই রেল সেতুর যাত্রীবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে এই রেলপথের ট্রেন চলাচল শুরু হলো। তো এই ট্রেন চলাচলের শুরু হওয়ার কারণে যেমনটি আপনার সময় বেঁচে যাবে এবং এটি যখন এই ব্রিজ দিয়ে যখন মালবাহী ট্রেনগুলো চলাচল করবে তখন কিন্তু এই উত্তরাঞ্চলের যে ব্যবসায়ীরা রয়েছে ট্রেন যোগাযোগটা এটা বৃদ্ধি পাবে এবং মালবাহী ট্রেন চলাচলের পরে কিন্তু এটার সময়ও কম হবে এবং খরচও কিন্তু কম হবে। তো সিরাজগঞ্জের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কিন্তু দাবি করে আসছিল যে এই যমুনা রেল সেতুটি দ্রুত চালু করা। তো আজকে যাত্রীবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে যমুনা নদীর উপরে যে নির্মিত যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে যমুনা সেতু উপর দিয়ে ট্রেন চলাচলের সর্বশেষ খবর। রাইসুল, জানছিলাম যমুনা রেল সেতুতে ট্রেন চলাচলের খবর। এদিকে লালমনিরহাটের বুড়িমারি থেকে চালু হতে যাওয়া আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেসের বিরতির দাবিতে রেল অবরোধ করেছে স্থানীয়রা। সকালে কালীগঞ্জের তুষভান্ডার রেল স্টেশনের এই অবরোধের কারণে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী একটি লোকাল ট্রেন আটকা পড়েছে। স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ঢাকা চলাচলকারী বুড়িমারি এক্সপ্রেসের যাত্রাপথ বাড়িয়ে আগামী 15 ফেব্রুয়ারি থেকে ট্রেনটি বুড়িমারি থেকে ঢাকা পথে চলাচলের কথা। ফলে লালমনিরহাট বুড়িমারি রুটের বিভিন্ন স্টেশনের পাশাপাশি তুষভান্ডার স্টেশনকেও অনলাইনের আওতায় এনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু হঠাৎ মঙ্গলবার থেকে রেল কর্তৃপক্ষ ওই স্টেশনে আন্তনগর ট্রেনটি না থামানোর সিদ্ধান্ত নেয়। এতে ক্ষুব্ধ লোকজন সকাল থেকে অবরোধ সৃষ্টি করেছে। পরিবার কোটায় হয়েছেন 7 বারের এমপি। চোরাচালানে প্রশ্রয় আর পরিবেশ ধ্বংস করে লুটেছেন শত কোটি টাকা। পরে প্রতিমন্ত্রী ও মন্ত্রী হয়ে মানব পাচারের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও আছে তার বিরুদ্ধে। বর্তমানে গ্রেপ্তার হয়ে জেলে থাকা সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে নিয়ে তার নিজ এলাকায় চলছে নানান আলোচনা। সিলেট থেকে আরও জানাচ্ছেন সজল ছত্রী, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদ সমৃদ্ধ সিলেটের 3 উপজেলা গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর। ভারত সীমান্ত ঘেঁষা এই 3 উপজেলা যেন অবৈধ টাকার খনি। পতিত আওয়ামী লীগ নেতারা গত 3 দশকে এই 3 উপজেলা থেকে অবৈধভাবে আত্মসাৎ করেছেন হাজার হাজার কোটি টাকা। আর এই লুটপাটে নেতৃত্ব দিয়েছেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও তার নিজের লোকেরা। গোয়াইনঘাটে আছে প্রফেসর ফজলু, জয়ন্তা থানাতে আছে লিয়াকত। এর মাধ্যমে ইমরান আহমেদ সাহেব অনেক টাকা লুটিয়ে নিয়েছেন। সুমন এবং ফয়জুল বিসনাতের, এরপরে আলাউদ্দিন নামের একটা বাহিনী ছিল এখানে। এই বাহিনী দ্বারা পুরা জাফলংটাকে নিয়ন্ত্রণ করত। সাধারণ মানুষ তো এক হিসাবে জিম্মি ছিল, পাথর কাজ করতে পারে নাই, বালি কাজ করতে পারে নাই, প্লাস কেউ প্রতিবাদ করলেই ওদেরকে মামলা। অনেকটা অরাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা পরিবারের ঘনিষ্ঠতা সূত্রে এমপি হয়েছেন 7 বার। ভারত সীমান্ত ব্যবহার করে অবাধ চোরাচালান আর নির্বিচারে টিলা পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের পেছনে মূল কারিগর ছিলেন এমপি ইমরান।
জাফলং, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, শ্রীপুরের মতো পর্যটন স্পট খুঁড়ে বিক্ষত করা ইমরান আহমদের নিজস্ব বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়েছে সীমান্ত ঘেঁষা শাহ আরেফিন টিলার মতো বহু টিলা ও কৃষি জমি। তবে শেখ পরিবার ঘনিষ্ঠ এই মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগই ধোপে টেকেনি। ডেজার লাগাইছে, এক্সকেভেটর লাগাইছে, বোমা মেশিন লাগাইছে, এখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উনি লুটে নিয়ে গেছে, কিন্তু আদৌ কিন্তু আমাদের জাফলংয়ের কোনো ভালো করা নাই। বিরোধী দলীয় লোকদের উপর অহেতুক মামলা, মিথ্যা মামলা, হয়রানি সবকিছুই উনার ইশারাঙ্গিতে হয়েছিল। মন্ত্রী হয়ে মানব পাচারের মাধ্যমে 24,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইমরান আহমদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা হয় গত বছরের 3 সেপ্টেম্বর। 21 অক্টোবর রাতে বনানী থেকে গ্রেফতার হন তিনি। 5 ফেব্রুয়ারি সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জুলাই আগস্ট আন্দোলনে হত্যাসহ আরও 3 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলার আসামিদের অবিলম্বে মুক্তি দেয়া যেন না হয় এমন দাবির পর হুমকি পাওয়ার অভিযোগ করেছেন বিডিআর বিদ্রোহ শহীদ 57 অফিসারদের পরিবার ও স্বজনরা। সকালে মহাখালী রাওয়ার এক ব্রিফিংয়ে শহীদ কর্নেল মোহাম্মদ মুজিবুল হকের স্ত্রী নেহরিন ফেরদৌসি এই অভিযোগ করেন। জেলের ভেতর যেই সমস্ত বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেই রহস্য উন্মোচন করতে হবে। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানান। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পর আওয়ামী লীগের পক্ষ থেকেও হুমকি পাওয়ার অভিযোগ করা হয়। বিডিআর বিদ্রোহে শহীদদের স্মরণে শহীদ সেনা অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ হয়। পঞ্চগড়ে চতুর্থবারের মতো ফুটেছে ভিনদেশি টিউলিপ। টিউলিপ ফুলকে ঘিরে গড়ে উঠেছে ইকো ট্যুরিজম ব্যবস্থা। ভিড় করছেন পর্যটকরা। পর্যটনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়ন ও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে টিউলিপ বাগান। এই চাষে লাভবান হওয়ায় সচ্ছলতা ফিরেছে নারী উদ্যোক্তাদের পরিবারে। পঞ্চগড় থেকে সাজ্জাদুর রহমান সাজ্জাদের পাঠানো রিপোর্ট। এ যেন একখণ্ড নেদারল্যান্ডস। টিউলিপ, ভিনদেশি ফুল শীতপ্রধান এলাকা হিসেবে এখন শোভা ছড়াচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। চাষ হয়েছে 9 প্রজাতির এ ফুল। জানুয়ারির শুরুতে সীমান্ত ঘেঁষা দর্জিপাড়া গ্রামে রোপণ করা হয় টিউলিপ। মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে চারা গজায়। আগামী 2 মাস থাকবে রাজসিক সৌন্দর্য সৌরভ। বাগানে রং বেরঙের ফুল দেখে মুগ্ধ পর্যটক ও দর্শনার্থীরা। কেউ ছুঁয়ে দেখছেন, কেউ ফ্রেমে বন্দি করছেন বর্ণিল মুহূর্ত, কেউ বা কিনছেন টিউলিপ। আমি একটা স্কুল পিকনিক এসেছি, তবে এখানে আসে খুব ভালো লাগছে। টিউলিপ প্রথম দেখলাম আমার মনে হয় জীবনে আমি। এত সুন্দর একটা টিউলিপের বাগান করেছে, যেটা সত্যি আমরা দেখে মুগ্ধ হলাম। এই ফুল দেখে অনেক ভালো লাগছে। টিউলিপ ফুল আমি এর আগে এরকম ফুল কখনো দেখিনি, তো ফর দ্য ফার্স্ট টাইম। এবার 13 জন নারী উদ্যোক্তা 1 একর জমিতে চতুর্থবারের মতো চাষ করেছেন চোখ ধাঁধানো এ ফুল। সংসারের কাজের ফাঁকে এ চাষাবাদ করে স্বাবলম্বী হচ্ছেন প্রত্যন্ত পল্লীর নারীরা। টিউলিপ চাষ করে আমরা অধিক লাভজনক হচ্ছি। এটি যেহেতু অল্প দিনের মধ্যে হয়ে যাচ্ছে, গতবারের তুলনায় এবার আরো বেশি মানুষ আসতেছে। আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি এবং সংসার ভালোই চলতেছে, সুখে শান্তিতে চলতেছে। ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে পারতেছি। নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে এখানে ফুটতে শুরু করে টিউলিপ। টিউলিপ ফুলের মাধ্যমে আমাদের এই কৃষানী নারীরা তাদের অর্থনৈতিক উন্নয়নের মুক্তি খুঁজছে। টিউলিপ ফুলের পাশাপাশি যাতে ইকো ট্যুরিজম, যেটা ইএসডি এর মাধ্যমে পরিচালিত হবে, অন্য রকম কিছু এসে যাতে পর্যটকরা এখানে পায় বছরব্যাপী, সেই আমাদের চিন্তা ভাবনা রয়েছে। পর্যাপ্ত সরকারি সহায়তা পেলে নেদারল্যান্ডসের এ ফুলের চাষাবাদের পরিধি বৃদ্ধি পাবে বলে জানান সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। চোটের কারণে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের ছিটকে যাওয়ার শঙ্কা ছিল। এবার মিচেল স্টার্ক নিজেকে সরিয়ে নিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। এতে অভিজ্ঞ 3 পেসারকে ছাড়াই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে হবে অস্ট্রেলিয়াকে। অন্যদিকে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও চোট সংক্রান্ত
চোটে আক্রান্ত বুমরাকে পাচ্ছে না ভারত, অর্থাৎ বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা 4 পেসারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে হবে ক্রিকেট ভক্তদের। এতে অবশ্য বাড়তি সুবিধাই পাবে ব্যাটাররা। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। পূর্ব ঘোষিত প্রাথমিক দলে সব মিলিয়ে 5টি পরিবর্তন এনে চূড়ান্ত স্কোয়াড দিল অস্ট্রেলিয়া। কামিংস ও হ্যাজেলউড ভুগছেন চোটে। স্টার্ক ঠিক কী কারণে সরে দাঁড়িয়েছেন তা অবশ্য স্পষ্ট করা হয়নি। দলটিকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ। স্কোয়াডে সুযোগ পেয়েছেন শন অ্যাবট, স্পেন্সার জনসন ও বেন ডুয়ারশিস। রয়েছেন আরেক বিশেষজ্ঞ পেসার ন্যাথান অ্যালিস। চোটে আক্রান্ত মিচেল মার্শ ও আচমকা ওয়ানডে থেকে অবসর নেয়া আরেক অলরাউন্ডার স্টোইনিসের শূন্যস্থান পূরণে ডাকা হয়েছে ওপেনার জেক ফ্রেজার ও লেগ স্পিনার তানভীর সাঙ্গাকে। এদিকে বুমরার পিঠের চোটটা সেরে ওঠেনি। প্রায় 5 সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার পরও ছাড়পত্র মেলেনি তার। মোহাম্মদ সিরাজও নেই এই টুর্নামেন্টে। মোহাম্মদ সামি কেবলই 14 মাসের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। কপাল খুলেছে আরেক পেসার হার্ষিত রানার। দলে রয়েছেন আর্শদীপ সিং এর মতো বোলার। অন্যদিকে জায়গা নিশ্চিত করেছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপে আছেন অধিনায়ক রোহিত ও বিরাট কোহলি। স্কোয়াডে অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক ও জাদেজারা। 19 ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করে গেছে, যার একটা নমুনা আয়নাঘর। যারা গুম ও আয়নাঘরে নির্যাতনের সাথে জড়িত তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি। আয়নাঘর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইমরুল আহসানের রিপোর্ট। আস্থানায় আটকে রাখা হতো মাসের পর মাস, বছরের পর বছর। অমানবিক নির্যাতন করা হতো বন্দীদের, যার শিকার অসংখ্য মানুষ। ভুক্তভোগীদের নিয়ে বুধবার বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে ঘুরে টর্চার সেল দেখেন তিনি। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিহ্ন করার জন্য। মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে। নৃশংস অবস্থা। প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে। এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত। কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো। আগারগাঁও, কচুক্ষেত, উত্তরার 3টি আয়নাঘরে যান ডক্টর ইউনূস। ভুক্তভোগীদের কাছ থেকেই শোনেন নির্মম নির্যাতনের কথা। এ সময় তিনি বলেন, বিচারের মুখোমুখি করা হবে গুমের সাথে জড়িতদের। তারা করেছে, তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্তভোগী হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে হ্যাঁ এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। গুম সংক্রান্ত কমিশনের হিসেবেই 1700-এর উপর মানুষকে গুম করা হয় ফ্যাসিবাদী শাসনের 15 বছরে।
ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মামলার তদন্ত শেষ হওয়ার আগে বাইরে রায়ের কথা বলে ট্রাইব্যুনালকে হেয় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার অন্তত 3টি মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আইন উপদেষ্টার এই মন্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আসে। রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার বলেন, এভাবে বলা হলে সিরিয়াস ব্যবস্থা নেওয়া হবে। আদালতে তদন্ত প্রক্রিয়া ও বিচার নিয়ে এমন মন্তব্য হেয় করা শামিল বলে মনে করেন আদালত। ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। আমাকে ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয় তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। বিগত সরকারের সময় গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 12 জনের বিরুদ্ধে গত 6 জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল ওই আদেশ দেন। একই সাথে এদের মধ্য থেকে যাদের গ্রেফতার করা সম্ভব তাদের আজ হাজির করার নির্দেশ দিয়েছিলেন আদালত। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই মামলায় আগেই এই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার হয়েছেন। সারা দেশে যতগুলো আয়নাঘর রয়েছে তা পরিদর্শনের সুযোগ চান গুম হওয়া পরিবারের স্বজনরা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে মানববন্ধন করার হুঁশিয়ারি দিয়েছেন গুম হওয়া পরিবারদের নিয়ে সংগঠন মায়ের ডাক। সকালে রাজধানী তেজগাঁও শাহিনবাগে মায়ের ডাকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে এমন কথা জানান তারা। গুম হওয়া পরিবারের সদস্যরা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে 12 বছর ধরে রাস্তায় মানববন্ধন করেও যখন হারানো স্বজনদের ফেরত পাওয়া যায়নি তখন 5 আগস্টের পরে কিছুটা আশার আলো দেখছিলেন পরিবারগুলো। কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও স্বজনদের খোঁজে এখনও ব্যানার হাতে মানববন্ধন করছেন তারা। মায়ের ডাকে প্রধান সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি বলেন, আয়নাঘর কোথায় কোথায় বানানো হয়েছে, বাংলাদেশে কতটি আয়নাঘর আছে তা তারা জানতে পারেননি। আয়নাঘর উন্মোচন না করা হলে সন্দেহভাজন সব আয়নাঘর ঘেরাও কর্মসূচি দেওয়া হবে, সব আয়নাঘর ভেঙে দেওয়া হবে, আর আয়নাঘরের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। এতগুলো বউ, স্ত্রী, বোন, এদের হাজারি কি ওনারা বুঝবে? 5 তারিখ থেকে শুরু হয়েছে, 5 তারিখ থেকে আজকে 6 মাস। 6 মাসের মধ্যে বিচার চাওয়া কোনো কিছুর কোনো অগ্রগতি নাই। মায়ের ডাকের পক্ষ থেকে শুধুমাত্র এই আয়নাঘর উন্মুক্ত করার জন্য না, বিচারের দাবিতে যতক্ষণ পর্যন্ত এরা অ্যারেস্ট না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের গুম হয়ে যাওয়া ফ্যামিলিগুলোর মেম্বারের কোনো খবর, তাদের যথাযথ তথ্য তাদের কাছে ফেরত না আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। সন্ত্রাসী চাঁদাবাজদের ধরতে সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অব্যাহত রয়েছে। সাভারে গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ছাত্র জনতার অভ্যুত্থানে একাধিক হত্যা মামলার আসামি। সাভারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 13 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে এ পর্যন্ত 633 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় মঙ্গলবার পর্যন্ত 607 জনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু হয়।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে, শফিপুরে আনসার ও ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যৌক্তিক যে কোনো আন্দোলনই অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেবে, তবে অযৌক্তিক কোনো কিছুই মানা সম্ভব না। অপারেশন ডেভিল হান্টের সফলতা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আমি অবশ্য জানি না এই ব্যাপারে, যেহেতু এই ব্যাপারে আমি কমেন্টও করতে চাই না। যেগুলি যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হইতেছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তো আর বিবেচনা করা হবে না। ডেভিল হান্ট কতটুকু কার্যকরী হচ্ছে, আপনারা যেহেতু গাজীপুরের বাসে, এটা তো গাজীপুরের ভিতরেই পড়ছে, তা আপনারা এসব সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা কাজে আসবে, তবে নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের উপর নির্ভর করা উচিত নয় বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া উল্লেখ করে শান্ত বলেছেন, যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য আছে তার দলের। লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল, সেমিফাইনাল খেলেছিলাম, অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের। পাশাপাশি দেশের মানুষের এক্সপেকটেশন, পাশাপাশি ফ্যামিলির এক্সপেকটেশন, প্লেয়ারদের এক্সপেকটেশন তো আছেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে, যার একটা নমুনা আয়নাঘর। যারা গুম ও আয়নাঘরে নির্যাতনের সাথে জড়িত তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর 3টি স্থানে আয়নাঘর পরিদর্শনে গিয়ে এসব বলেন প্রধান উপদেষ্টা। ইমরুল আহসানের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনার বর্বরতা আর ফেসিবাদের সাক্ষী এই আয়নাঘর। গুম করা ব্যক্তিদের গোপন এই কারাগারেই আটকে রাখা হতো দিনের পর দিন। অমানবিক নির্যাতন হতো বন্দীদের উপর, যার শিকার অসংখ্য মানুষ। ভুক্তভোগীদের নিয়ে বুধবার আলোচিত আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে ঘুরে টর্চার সেল দেখেন তিনি। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে, গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র, ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি এই আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার 3টি আয়নাঘরে যান ডক্টর ইউনূস। ভুক্তভোগীদের কাছ থেকেই শোনেন গোপন বন্দিশালার নির্যাতনের লোমহর্ষক গল্প। 8 বছর এখানেই ডক্টর ইউনূস জানান, বিচারের মুখোমুখি করা হবে গুমের সাথে জড়িতদের। এইগুলো সব এভিডেন্স, যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে, যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। তারা করেছে, তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে, এই যে কাজগুলো করে গেল তারা। তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো।
গুম সংক্রান্ত কমিশনের হিসেবেই 1700-র উপর মানুষকে গুম করা হয় ফেসিবাদী শাসনের 15 বছরে। 5ই আগস্ট স্বৈরাচারের পতনের পর কেউ কেউ ফিরে এলেও এখনও খোঁজ মেলেনি অনেকের। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আবুল কাশেম মারা গেছেন। ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। নিহত আবুল কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় সদস্য ছিলেন। স্বৈরাচার পতনের আন্দোলনে রাজপথে ছিলেন কাশেম। নিহত কাশেমের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার ভোটবাজার দক্ষিণ কলমেশ্বর এলাকায়। সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অব্যাহত রয়েছে। খুলনায় যৌথ বাহিনীর অভিযানে সাবেক পৌর কাউন্সিলর, আওয়ামী লীগ নেতাসহ 14 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খুলনা 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাদাত মিনাকে গ্রেফতার করা হয়। পরে মোংলা পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাসির হাওলাদারকে গ্রেফতার করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাভারে আশুলিয়ায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিদেশি পিস্তল ও গুলি। অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 13 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট সফল হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যৌক্তিক যে কোনো আন্দোলনই অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেবে, তবে অযৌক্তিক কোনো কিছুই মানা সম্ভব না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আমি অবশ্য জানি না এই ব্যাপারে, যেহেতু এই ব্যাপারে আমি কমেন্টও করতে চাই না। যেগুলি যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হইতেছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তো আর বিবেচনা করা হবে না। ডেভিল হান্ট কতটুকু কার্যকরী হচ্ছে, আপনারা যেহেতু গাজীপুরের বাসে, এটা তো গাজীপুরের ভিতরেই পড়ছে, তা আপনারা এসব সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে চলছে বিএনপির রোড মার্চ ও পথসভা কর্মসূচি। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। লালমনিরহাট সহ বিভিন্ন জেলায় রোড মার্চ ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সুনামগঞ্জে জেলা বিএনপির সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় জেলা বিএনপির রোড মার্চ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা শহরের থানারপুল এলাকায় অনুষ্ঠিত হয় সমাবেশ। আজ থেকে পরীক্ষামূলক শুরু হলো নবনির্মিত যমুনার রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল। সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে এ যাত্রা শুরু হয়। প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। সকাল 10টায় সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন যমুনা রেল সেতু অতিক্রম করার সূচি নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে যমুনা সেতুতে ট্রেন চলাচল বন্ধ করা হবে। তবে আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সেতুর উদ্বোধন করা হবে। ওই দিন থেকে 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে। অক্লান্ত পরিশ্রমের পরে সফল একটা জিনিস দিতে পেরেছি। একটা বাংলাদেশের জন্য বিশেষ খুব বড় একটা মাইল ফলো, যেহেতু পুরাতন ব্রিজে হচ্ছে আমরা অনেক সময় বেশি লাগতো, নতুন ব্রিজটা হওয়ার পরে প্রায় অ্যারাউন্ড 30 মিনিট সময়টা বেঁচে গেল। আগামী মাসের 18 তারিখে হচ্ছিল অফিসিয়াল যে উদ্বোধন, এটা হবে। তো ওইটা হওয়ার আগ পর্যন্ত জাস্ট হলো আপ লাইন, আমাদের একটা লাইনেই খালি চলাচল করবে। পরিবার কোটায় হয়েছেন 7 বারের এমপি। চোরাচালানে প্রশ্রয় আর পরিবেশ ধ্বংস করে লুটেছেন শত কোটি টাকা। পরে প্রতিমন্ত্রী ও মন্ত্রী হয়ে মানব পাচারের মাধ্যমে 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে তার বিরুদ্ধে।
বর্তমানে গ্রেফতার হয়ে জেলে থাকা সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে নিয়ে তার নিজ এলাকায় চলছে নানান আলোচনা। সিলেট থেকে আরও জানাচ্ছেন সজল ছত্রী, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদ সমৃদ্ধ সিলেটের 3 উপজেলা গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর। ভারত সীমান্ত ঘেঁষা এই 3 উপজেলা যেন অবৈধ টাকার খনি। পতিত আওয়ামী লীগ নেতারা গত 3 দশকে এই 3 উপজেলা থেকে অবৈধভাবে আত্মসাৎ করেছেন হাজার হাজার কোটি টাকা। আর এই লুটপাটে নেতৃত্ব দিয়েছেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও তার নিজের লোকেরা। গোয়াইনঘাটে আছে প্রফেসর ফজলু, জয়ন্তা থানাতে আছে লিয়াকত। এর মাধ্যমে ইমরান আহমেদ সাহেব অনেক টাকা লুটিয়ে নিয়েছেন। সুমন এবং ফয়জুল বিসনাতের, এরপরে আলাউদ্দিন নামের একটা বাহিনী ছিল এখানে। এই বাহিনী দ্বারা পুরা জাফলংটাকে নিয়ন্ত্রণ করত। সাধারণ মানুষ তো এক হিসাবে জিম্মি ছিল, পাথর কাজ করতে পারে নাই, বালি কাজ করতে পারে নাই, প্লাস কেউ প্রতিবাদ করলেই ওদেরকে মামলা। অনেকটা অরাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা পরিবারের ঘনিষ্ঠতা সূত্রে এমপি হয়েছেন 7 বার। ভারত সীমান্ত ব্যবহার করে অবাধ চোরাচালান আর নির্বিচারে টিলা পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের পেছনে মূল কারিগর ছিলেন এমপি ইমরান। জাফলং, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, শ্রীপুরের মতো পর্যটন স্পট খুঁড়ে বিক্ষত করা ইমরান আহমদের নিজস্ব বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়েছে সীমান্ত ঘেঁষা শাহ আরেফিন টিলার মতো বহু টিলা ও কৃষি জমি। তবে শেখ পরিবার ঘনিষ্ঠ এই মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগই ধোপে টেকেনি। ডেজার লাগাইছে, এক্সকেভেটর লাগাইছে, বোমা মেশিন লাগাইছে। এখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উনি লুটে নিয়ে গেছে, কিন্তু আদৌ কিন্তু আমাদের জাফলংয়ের কোনো ভালো করা নাই। বিরোধী দলীয় লোকদের উপর অহেতুক মামলা, মিথ্যা মামলা, হয়রানি সবকিছু উনার ইশারাঙ্গিতে হয়েছিল। মন্ত্রী হয়ে মানব পাচারের মাধ্যমে 24,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইমরান আহমদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা হয় গত বছরের 3 সেপ্টেম্বর। 21 অক্টোবর রাতে বনানী থেকে গ্রেফতার হন তিনি। 5 ফেব্রুয়ারি সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জুলাই আগস্ট আন্দোলনে হত্যাসহ আরও 3 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনকে আটক করা হয়েছে। গত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে আটক করে নিয়ে যায়। তানভীর সালেহীন ইমন সারদা পুলিশ একাডেমিতে পুলিশ সুপার বেসিক ট্রেনিং 2 পদে কর্মরত ছিলেন। রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কেন তাকে আটক করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে চট্টগ্রামে সচেতনতামূলক প্রচার অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে রিয়াজউদ্দিন বাজারে ঘণ্টাব্যাপী এই অভিযানের সময় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে এই সচেতনতা কার্যক্রম চালানো হয়। ভোক্তা অধিকারের উপপরিচালক ফয়জুল্লার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির অভিযোগে 3 দোকানকে 30,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত দামে পণ্য বিক্রি না করায় বেশ কয়েকটি সবজি আড়ত ও দোকানকে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি যান্ত্রিকীকরণ নিয়ে 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে এই সম্মেলন উদ্বোধন করেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া। সম্মেলনে দেশি বিদেশি বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। কৃষি সচিব বলেন, দেশের বিভিন্ন মৌজায় কখন কী পরিমাণ ফসল উৎপাদিত হয় তা নিরূপণের জন্য ড্রোন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এবং এজন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। ফলে দেশের উৎপাদিত ফসলের প্রকৃত ধারণা পাওয়া যাবে। পঞ্চগড়ে চতুর্থবারের মতো ফুটেছে ভিনদেশি টিউলিপ। টিউলিপ ফুলকে ঘিরে গড়ে উঠেছে ইকো ট্যুরিজম ব্যবস্থা। ভিড় করছেন পর্যটকরা। পর্যটনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়ন ও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে টিউলিপ বাগান। এ চাষে লাভবান হওয়ায় সচ্ছলতা ফিরেছে নারী উদ্যোক্তাদের পরিবারে। পঞ্চগড় থেকে সাজ্জাদুর রহমান সাজ্জাদের পাঠানো রিপোর্ট। এ যেন একখণ্ড নেদারল্যান্ডস। টিউলিপ, ভিনদেশি ফুল শীতপ্রধান এলাকা হিসেবে এখন শোভা ছড়াচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। চাষ হয়েছে 9 প্রজাতির
এ ফুল। জানুয়ারির শুরুতে সীমান্ত ঘেঁষা দর্জিপাড়া গ্রামে রোপণ করা হয় টিউলিপ। মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে চারা গজায়। আগামী 2 মাস থাকবে রাজসিক সৌন্দর্য সৌরভ। বাগানে রং বেরঙের ফুল দেখে মুগ্ধ পর্যটক ও দর্শনার্থীরা। কেউ ছুঁয়ে দেখছেন, কেউ ফ্রেমে বন্দি করছেন বর্ণিল মুহূর্ত, কেউ বা কিনছেন টিউলিপ। আমি একটা স্কুল পিকনিক এসেছি, তবে এখানে আসে খুব ভালো লাগছে। টিউলিপ প্রথম দেখলাম আমার মনে হয় জীবনে আমি। এত সুন্দর একটা টিউলিপের বাগান করেছে, যেটা সত্যি আমরা দেখে মুগ্ধ হলাম। এই ফুল দেখে অনেক ভালো লাগছে, টিউলিপ ফুল। আমি এর আগে এরকম ফুল কখনো দেখিনি, তো ফর দ্য ফার্স্ট টাইম। এবার 13 জন নারী উদ্যোক্তা 1 একর জমিতে চতুর্থবারের মতো চাষ করেছেন চোখ ধাঁধানো এ ফুল। সংসারের কাজের ফাঁকে এ চাষাবাদ করে স্বাবলম্বী হচ্ছেন প্রত্যন্ত পল্লীর নারীরা। টিউলিপ চাষ করে আমরা অধিক লাভজনক হচ্ছি। এটি যেহেতু অল্প দিনের মধ্যে হয়ে যাচ্ছে, গতবারের তুলনায় এবার আরো বেশি মানুষ আসতেছে। আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি এবং সংসার ভালোই চলতেছে, সুখে শান্তিতে চলতেছে, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে পারতেছি। নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে এখানে ফুটতে শুরু করে টিউলিপ। টিউলিপ ফুলের মাধ্যমে আমাদের এই কৃষাণী নারীরা তাদের অর্থনৈতিক উন্নয়নের মুক্তি খুঁজছে। টিউলিপ ফুলের পাশাপাশি যাতে ইকো ট্যুরিজম, যেটা ইএসডি এর মাধ্যমে পরিচালিত হবে, অন্য রকম কিছু এসে যাতে পর্যটকরা এখানে পায় বছরব্যাপী, সেই আমাদের চিন্তা ভাবনা রয়েছে। পর্যাপ্ত সরকারি সহায়তা পেলে নেদারল্যান্ডসের এ ফুলের চাষাবাদের পরিধি বৃদ্ধি পাবে বলে জানান সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। Chief Advisor Mohammad Yunus has visited 3 secret detention facilities known as Aina Ghar, which gained notoriety during the Awami League government's tenure. During the visit, he saw an electric chair used for torture and inscriptions, including verses from the Quran written on the walls by a victim. The head of the interim government toured locations in Agargaon, Kochukhet and Uttara in the capital. He was accompanied by advisory council members, members of the Commission of Inquiry on Enforced Disappearances, victims and local and international media personnel. Yunus said the ousted Awami League government had established an Ayame-e-Jahiliya, referring to the age of ignorance prior to the arrival of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, and that the detention cells are one example of it. He said everyone is culpable for allowing them to be used. Yunus said there were torture cells like this across Bangladesh. গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। Relatives of the enforced disappeared families demand the opportunity to visit the Aina Ghar across the country. They said they will organize human chain program if their demands are not met quickly. The representative organization of the victims of the enforced disappeared families, Myrduk, made this statement in front of its office. They say during the tenure of the ousted fascist Awami League regime, they had been organizing human chain program for the last 12 years for the trace of their lost family members. The convener of Myrduk said their demand was all the Aina Ghar must be open to the victims. She claimed those who have committed the crimes are still being protected. এ 12 বছর আমরা কি কষ্ট ফেস করছি সেটা আমরা জানি, আমাদের বাচ্চারা জানে। এতগুলা মা, এতগুলা বউ, স্ত্রী, বোন, এদের আহাজারি কি ওনারা বুঝবে? 5 তারিখ থেকে শুরু হয়েছে, 5 তারিখ থেকে আজকে 6 মাস। 6 মাসের মধ্যে বিচার চাওয়া
কোনো কিছুর কোনো অগ্রতি নাই। মায়ের ডাকের পক্ষ থেকে শুধুমাত্র এই আয়নাঘর উন্মুক্ত করার জন্য না, বিচারের দাবিতে যতক্ষণ পর্যন্ত এরা অ্যারেস্ট না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের গুম হয়ে যাওয়া ফ্যামিলিগুলোর মেম্বারের কোনো খবর, তাদের যথাযথ তথ্য তাদের কাছে ফেরত না আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। International Crimes Tribunal issued arrest warrants against 12 people, including Sheikh Hasina's security advisor Tariq Siddiq. A 3-member judicial panel led by the tribunal chairman issued the order. At the same time, the court ordered those among them who can be arrested must be produced before the court. At the same time, it was ordered to submit a progress report in this regard. Former Army officer Ziaullah Hassan has already been arrested in this case. Home Advisor Jahangir Alam Chaudhary said no decision has been made to ban the Awami League. He said this after attending the Ansar VDP founding anniversary and national conference in Gazipur. আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আমি অবশ্য জানি না এই ব্যাপারে, যেহেতু এই ব্যাপারে আমি কমেন্টও করতে চাই না। যেগুলি যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হইতেছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তো আর বিবেচনা করা হবে না। যে বিলহান কতটুকু কার্যকরী হচ্ছে, আপনারা যেহেতু গাজীপুরের বাসে, এটা তো গাজীপুরের ভিতরেই পড়ছে, তা আপনারা এসব সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে। The chairman of the International Crimes Tribunal has said the tribunal is being humiliated by talking about the verdict outside before completing the investigation of the case. On Tuesday, law advisor Dr. Asif Nozrul briefed to the journalist about the investigation and trial process of the ICT. In the briefing, the advisor hoped at least 3 cases of the July massacre will be completed by October. The comment came to the attention of the International Crimes Tribunal. The chairman, Gholam Murtoza Mojumdar, said serious action will be taken if such statements are being made again. The court believes such comments are tantamount to insulting the court's investigation process and trial. ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। আমাকে ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয়, তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। Dismissed members of the Bangladesh Rifles BDR and their family members blocked the road to besiege the Secretariat today. They demanded their reinstatement and the release of those still in prison. Earlier in the afternoon, the protesters announced their program at the central Shohid Minar and began marching towards the Secretariat. However, they were stopped at the Shikha Bhavan Mor, where police set up barricades and deployed water cannons. As the protesters attempted to push forward despite police resistance, law enforcement used water cannons to disperse them. The demonstrators then moved to Khaddo Bhavan, where they have taken position. Kashem Khan, 17, one of the victims who suffered serious injuries during attacks on the house of former minister A.K. Mozammel Haq in Gazipur, died while undergoing treatment at Dhaka Medical College Hospital. Kashem passed away at 3 p.m. while receiving treatment at the intensive care unit of the hospital today. The body of Kashem has been kept at the hospital morgue. At least 14 people were injured as they came under attack in Gazipur city's Dokhin Khan area as Awami League supporters ambushed their attempt to vandalize the residence of former minister. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে, যার একটা নমুনা আয়নাঘর। যারা গুম ও আয়নাঘরের নির্যাতনের সাথে জড়িত তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর 3টি স্থানে আয়নাঘর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ইমরুল আহসানের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনার বর্বরতা আর ফেসিবাদের সাক্ষী এই আয়নাঘর।
গুম করা ব্যক্তিদের গোপন এই কারাগারেই আটকে রাখা হতো দিনের পর দিন। অমানবিক নির্যাতন হতো বন্দীদের উপর, যার শিকার অসংখ্য মানুষ। ভুক্তভোগীদের নিয়ে বুধবার আলোচিত আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে ঘুরে টর্চার সেল দেখেন তিনি। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ? আমরা এটা করলাম বিনা দোষে। কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র, ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাঘর বলতেছে কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার 3টি আয়নাঘরে যান ডক্টর ইউনূস। ভুক্তভোগীদের কাছ থেকে শোনেন গোপন বন্দিশালার নির্যাতনের লোমহর্ষক গল্প। 8 বছর এখানেই ডক্টর ইউনূস জানান, বিচারের মুখোমুখি করা হবে গুমের সাথে জড়িতদের। এইগুলো সব এভিডেন্স, যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে, যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। তারা করেছে, তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে, এই যে কাজগুলো করে গেল তারা। তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্তভোগী হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। গুম সংক্রান্ত কমিশনের হিসেবেই 1700-র উপর মানুষকে গুম করা হয় ফ্যাসিবাদী শাসনের 15 বছরে। 5ই আগস্ট স্বৈরাচারের পতনের পর কেউ কেউ ফিরে এলেও এখনো খোঁজ মেলেনি অনেকের। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আয়নাঘরের বন্দীদের সাথে যে বর্বরচিত ও ঘৃণ্য আচরণ করা হয়েছে তা পশুর সাথেও পশু করতে পারে না। বছরের পর বছর যে বন্দিশালায় সরকার বিরোধীদের আটকে রেখে নির্যাতন করা হতো, ছাড়া পাওয়ার পর তারা সেই আয়নাঘরে যে বর্ণনা দিয়েছেন তার সাথে হুবহু মিল পাওয়া গেছে বুধবার প্রধান উপদেষ্টাকে দেখানো আয়নাঘরের। আয়নাঘর চিহ্নিত হওয়ার পর এবার আয়নাঘরের কুশীলবদের বিচারের মুখোমুখি করার দাবি দেশি বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদেরও। আরও জানাচ্ছেন শফিক শাহিন। লোকচক্ষুর অন্তরালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৈরি করা এক বেআইনি বন্দিখানার দৃশ্য এটি। মানুষ হিসেবে এমন অন্ধকার ছোট্ট ঘরে থাকার কথা কেউ চিন্তাও করতে পারে না, কিন্তু শেখ হাসিনার শাসন আমলে বিরোধী মতের জন্য এরকম নরক নির্ধারিত ছিল। এমন গুম ঘরে ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, হুম্মাম কাদের চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, মাইকেল চাকমা সহ অসংখ্য মানুষ বন্দী ছিলেন, কেউ 8 বছর, আবার কেউ 8 দিন। সেই সব বন্দিখানা চিহ্নিত করেন ভুক্তভোগীরা। মানুষের সাথে মানুষ এরকম নিষ্ঠুর আচরণ করতে পারে? আমার তো মনে হয় যে শুধুমাত্র মানুষের পক্ষেই মানুষের সাথে এমন বীভৎস আচরণ করা সম্ভব, মানে বন্য পশু যেটা আমরা বলি, এদের পক্ষে এই রকম মানে নির্দয় নৃশংস
আচরণ করা সম্ভব নয়। আয়নাঘরে বন্দি রেখে ভিন্ন মতকে দমন করছে শেখ হাসিনা, এমন প্রামাণ্য চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেন সাংবাদিক তাসনিম খলিল। তাদের প্রামাণ্য চিত্রে ভুক্তভোগীরা যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনার সাথে দেখানো আয়নাঘরের হুবহু মিল পাওয়া গেছে। এখন সরকারের উচিত আয়নাঘরের রক্ষকদের বিচার করা। বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে বাংলাদেশে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে। এটা আমি বা আপনি বা বাংলাদেশ সরকার বলছে না, এটা জাতিসংঘ বলছে। তো এই মুহূর্তে আমি মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, র্যাব বলেন, প্রত্যেকের উচিত হবে যে নিজেদের প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিটা অপরাধীকে খুঁজে বের করতে গুম কমিশনকে সাহায্য করা। এখনও যারা গুমের শিকার তাদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের বলে জানান এই সাংবাদিক। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে যতগুলো আয়নাঘর রয়েছে তা পরিদর্শনের সুযোগ চান গুম হওয়া পরিবারের স্বজনেরা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে মানববন্ধন করার হুঁশিয়ারি দিয়েছেন গুম ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক। সকালে রাজধানী তেজগাঁওয়ের শাহিনবাগে মায়ের ডাকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে এমন কথা জানান তারা। গুম হওয়া পরিবারের সদস্যরা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে 12 বছর ধরে রাস্তায় মানববন্ধন করেও যখন হারানো স্বজনদের ফেরত পাওয়া যায়নি, তখন 5 আগস্টের পরে কিছুটা আশার আলো দেখেছিলেন পরিবারগুলো। কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও স্বজনদের খোঁজে এখনও ব্যানার হাতে মানববন্ধন করছেন তারা। মায়ের ডাকের প্রধান সমন্বয়কারী সঞ্জিদা ইসলাম তুলি বলেন, আয়নাঘর কোথায় কোথায় বানানো হয়েছে, বাংলাদেশে কতটি আয়নাঘর আছে তা তারা জানতে পারেননি। আয়নাঘর উন্মোচন করা না হলে সন্দেহভাজন সব আয়নাঘর ঘেরাও কর্মসূচির দেওয়া হবে। তবে আয়নাঘর সব ভেঙে দেওয়া হবে আর আয়নাঘরের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। বোন, এদের হাজারি কি ওনারা বুঝবে? 5 তারিখ থেকে শুরু হয়েছে, 5 তারিখ থেকে আজকে 6 মাস। 6 মাসের মধ্যে বিচার চাওয়া কোনো কিছুর কোনো অগ্রগতি নাই। মায়ের ডাকের পক্ষ থেকে শুধুমাত্র এই আয়নাঘর উন্মুক্ত করার জন্য না, বিচারের দাবিতে যতক্ষণ পর্যন্ত এরা অ্যারেস্ট না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের গুম হয়ে যাওয়া ফ্যামিলিগুলার মেম্বারের কোনো খবর, তাদের যথাযথ তথ্য তাদের কাছে ফেরত না আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন জুলাই আগস্ট হত্যা মামলার তদন্ত শেষ হওয়ার আগেই বাইরে রায়ের সময়সীমার কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। দুপুরে ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে এ বিষয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। এই সময় আদালত স্বাধীনভাবে কাজ করবে বলেও জানান ট্রাইব্যুনাল চেয়ারম্যান। তামজিদ সুমনের রিপোর্ট। মঙ্গলবার সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার অন্তত 3টি মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেন। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। ঠিক এর পরদিনই রায় নিয়ে আগাম মন্তব্য করায় অসন্তোষ প্রকাশ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে এ বিষয়ে উষ্মা প্রকাশ করে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, তদন্ত শেষ হয়নি তার আগেই বাইরে রায়ের কথা বলা হচ্ছে, এতে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে। মাননীয় ট্রাইব্যুনাল এই বক্তব্য ব্যবহারের ব্যাপারে আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। আমাকে ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয়, তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়। আগামী 20 এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। জিয়াউল আহসান উনাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আমরা তদন্ত
প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আগামী 20/4/2025 তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছেন। এছাড়া রামপুরায় জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। 1 মাসের বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। চিকিৎসকরা খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় গিয়ে তাকে দেখে এসেছেন বলেও জানান তিনি। খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে ডাক্তার জাহিদ বলেন, ডাক্তাররা যখন মনে করবেন তিনি দেশে ফেরার মতো অবস্থায় আছেন তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান বেগম খালেদা জিয়া। সেখানে যাওয়ার পর তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। 17 দিন পর গত 25 জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। ডক্টর ব্যারেট ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনারা ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট সফল হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম রক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যৌক্তিক যে কোনো আন্দোলনই অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেবে, তবে অযৌক্তিক কোনো কিছুই মানা সম্ভব না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নবনির্মিত যমুনা রেল সেতুতে আজ থেকে পরীক্ষামূলক যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো। সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে এই যাত্রা শুরু হয়। প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। সকাল 10টায় সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন যমুনা রেল সেতু অতিক্রম করার সূচি নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে যমুনা সেতুতে ট্রেন চলাচল বন্ধ করা হবে। তবে আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সেতুর উদ্বোধন করা হবে। ওই দিন থেকে 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে সয়াবিন তেলের ঘাটতি আছে স্বীকার করে 7 থেকে 10 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আর সংকটের জন্য ডিলারদের মজুদি কারণ, মিল মালিকদের দায় নেই বলেও জানান তিনি। বিকেলে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে এসব বলেন তিনি। আর এ মাসের মধ্যেই বেক্সিমকোর বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রায় 27,000 কর্মীর সব পাওনা পরিশোধ করা হবে বলেও জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। রিপোর্ট করছেন রুকন উদ্দিন। সপ্তাহখানেকের বেশি সময় ধরে আবারও রাজধানীর বাজারে সহজে মিলছে না সয়াবিন তেল। কোথাও কোথাও সাথে অন্য পণ্য নিলেই সয়াবিন তেল দিচ্ছেন খুচরা বিক্রেতারা। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে বাজারে সয়াবিন তেলের ঘাটতির কথা স্বীকার করলেও এজন্য বড় প্রতিষ্ঠানগুলোর দায় নেই বলে জানান তিনি। প্রাপ্যতার ক্ষেত্রে কিছু স্বল্পতা আছে বাজারে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের যে প্রয়োজন তার থেকে প্রায় লক্ষাধিক টন অতিরিক্ত তেল আমদানি হয়েছে। আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং আমরা মিলগুলোর কাছ থেকে ডেটা নিচ্ছি তারা কি পরিমাণ তেল সরবরাহ করছে বাজারে। আমরা দেখছি যে প্রয়োজনের থেকেও অতিরিক্ত তেল তারা সরবরাহ করছে খুচরা পর্যায়ে এবং যারা ডিলার্স আছেন এনারা সবাই এক ধরনের মজুদে অনুপ্রাণিত হন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম আবারও বাড়বে কিনা। প্রত্যেকটা পণ্যের মূল্য আরও কমবে।
আর 18ই ফেব্রুয়ারি বৈঠক করে বেগজিমকর বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর সব কর্মীর আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে বলে জানান শ্রম উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল একযোগে প্রায় 27,000 কর্মীর বেকার হয়ে যাবার বিষয়ে সরকারের ভাবনা নিয়ে। এই সরকারের কোনো পলিসি না যে চাকরি বাকরি হারিয়ে দেওয়া লোকজনকে বাড়ি পাঠিয়ে দেবো, নট অ্যাট অল। একটা সার্কমস্টান্সেস বুঝতে হবে যে প্রায় 40,000 crore টাকা এখন কোনো ব্যাংক বলছে এটা বিক্রি করলে আমার টাকা মিলবে না, যার যার পাওনা একদম তাদের অ্যাকাউন্টে চলে যাবে ফেব্রুয়ারির মধ্যে, এই মাসের মধ্যেই। অর্থ বিভাগ হতে পারে, শেয়ার বিক্রি বা অ্যাসেট বিক্রি হবে, এইগুলো আমি সম্পূর্ণভাবে 18 তারিখ সময় দিয়েছি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ছাত্র জনতা হত্যার বিচার নিশ্চিতের মূল লক্ষ্য বজায় থাকবে। বিচার হবে, সে রিপোর্ট ও নো রিপোর্ট। রোকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা।